সাবস্ক্রাইব করুন ম্যাথস কোচিং ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন এরকম লেটেস্ট ভিডিও এবং অনলাইন অঙ্কের ক্লাস সবচেয়ে আগে দেখার জন্য। গুড মর্নিং স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 9-এর রাশিবিজ্ঞানের ক্লাস নিয়ে হাজির হয়েছি। তোমরা থাম্বনেল দেখে সেটা নিশ্চয়ই আগেই জানতে পেরেছো। এছাড়াও বৃত্তের পরিধির যে লাস্ট ক্লাস হয়েছিল সেখানে আমরা জানিয়ে দিয়েছিলাম যে এর পরের ক্লাসটা রাশিবিজ্ঞান হতে চলেছে। তো সেক্ষেত্রে তোমরা যারা রেগুলারলি চ্যানেলটা ফলো করো তারা নিশ্চয়ই জানতে যে আজকে রাশিবিজ্ঞান শুরু হবে। কিন্তু যারা এই চ্যানেলে নতুন এসছো তাদের উদ্দেশ্য বলি, ক্লাস 9-এর কিন্তু বেশ কিছু ক্লাস আগে হয়ে গিয়েছে এবং সেই সমস্ত ক্লাসে প্রত্যেকটি চ্যাপ্টার এবং প্রত্যেকটি কোষে দেখি ছবি দিয়ে খুব সহজ ভাষায় বুঝিয়ে প্রত্যেকটা সমাধান করে দেওয়া আছে কোষে দেখি থেকে। তোমরা সেই ক্লাসগুলো অবশ্যই দেখো। প্রতিটা ক্লাস প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পর অন্ততপক্ষে আমি এটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে তোমাদের সেই চ্যাপ্টারটা সম্বন্ধে আর কোনো রকম অসুবিধা থাকবে না। তাই এই ভিডিওর ডেসক্রিপশনে চলে যাও এবং সেখান থেকে একটি লিঙ্কে ক্লিক করো। ক্লিক করার পর তোমাদের পুরনো সবকটা ক্লাস কিন্তু তোমাদের সামনে চলে আসবে। সেখান থেকে তোমরা প্রত্যেকটা ক্লাস প্রথম থেকে শেষ অবধি দেখো, মাঝখানে স্কিপ করবে না, তাহলে প্রতিটা ক্লাস তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। আজকে আমরা পড়ব রাশিবিজ্ঞান। প্রথমেই আগে জানবো রাশি কী জিনিস। দেখো, আমাদের ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে আমরা কিছু কিছু রাশির ব্যাপারে পড়েছি, কিন্তু অঙ্কের ক্ষেত্রে অঙ্কের রাশি কিছুটা আলাদা। অঙ্কের ক্ষেত্রে রাশি বলতে বোঝায়, যেমন ধরো কারুর দৈনিক খরচা, কারুর ধরো বাৎসরিক খরচা, কারুর ধরো মাসিক খরচা, কিংবা ধরো কোনো একটা ক্লাসের কোনো ছাত্রছাত্রীদের নির্দিষ্ট ওজনের যে তালিকা, সেই ওজন, কোনো একটা নির্দিষ্ট ক্লাসের ছাত্রছাত্রীদের উচ্চতা, কোনো একটা জায়গার তাপমাত্রা, এইগুলো সবই কিন্তু গণিতের ভাষায় এক একটা রাশি। ঠিক আছে, এখন এই রাশিগুলোর সম্পর্কে কিছু তথ্য সংগ্রহ করার পর সেই তথ্যের উপর ভিত্তি করে যদি আমরা নির্দিষ্ট কিছু পরিমাপগত বিষয়কে সুবিন্যস্তভাবে নির্ণয় করতে পারি এবং সেই নির্ণয়টা যে বিজ্ঞানের মাধ্যমে করতে পারি, সেই বিজ্ঞানটাকেই বলা হয় রাশিবিজ্ঞান। অর্থাৎ রাশিবিজ্ঞানকে আমরা যদি ভাঙি, দেখো রাশিবিজ্ঞানের মধ্যে রাশি যুক্ত বিজ্ঞান এই দুটো কথা আছে। অতএব যদি আমরা ভাঙি তাহলে দেখব রাশি, রাশি অর্থাৎ হচ্ছে গাণিতিক রাশি, যেগুলো আমি এইমাত্র বললাম, দৈনিক খরচা, কোনো একটা জায়গার তাপমাত্রা, কোনো ছাত্রছাত্রীদের কোনো একটা ক্লাসের উচ্চতা, সেই সমস্ত রাশিগুলো সম্পর্কিত কিছু পরিমাপগত বিষয় আছে। সেই পরিমাপগত বিষয়গুলোকে সঠিকভাবে সুবিন্যস্তভাবে নির্ণয় করার পদ্ধতিই যে বিজ্ঞানে আলোচনা করা হয় সেটাই হচ্ছে রাশিবিজ্ঞান। ঠিক আছে, অতএব এই হয়ে গেল আমাদের রাশিবিজ্ঞান। এখন সুনির্দিষ্ট পরিমাপগত বিষয় বলতে কি, সেটা একটা উদাহরণ দিলে ভালো করে পরিষ্কার হবে। ধরো তোমাদের ক্লাস 9-এর বইয়ে প্রথম যে উদাহরণটা দেওয়া আছে, যে একটি পরিবারের 30 দিনের দৈনিক খরচার একটা তালিকা দেওয়া আছে। ওই দৈনিক খরচা হচ্ছে এখানে রাশি, এবং ওই যে রাশি সম্পর্কিত 30 দিনের তথ্য আমি সংগ্রহ করে লিখেছি সেটা হচ্ছে রাশির তথ্য। ঠিক আছে, রাশির সম্পর্কিত যে তালিকা, রাশি সম্পর্কিত যে তথ্য আমি সংগ্রহ করে লিখব সেটাকে বলা হবে রাশি তথ্য। এখন সেই রাশি তথ্যে ধরো তুমি ওই রাশি তথ্যটার মধ্যে থেকে তুমি মনে করলে যে আমি 30 দিনের যে দৈনিক খরচাটা দেওয়া আছে সেখান থেকে গড় দৈনিক খরচা কত হয়েছে বের করতে পারো। আবার হয়তো মনে করলে যে তোমার ওই দৈনিক খরচাটা মিনিমাম কত টাকা থেকে ম্যাক্সিমাম কত টাকার মধ্যে আছে, এটাও তুমি মনে করতে পারো, বের করতে পারো। এইরকম আরও অনেক জিনিস আছে যেটা আমরা রাশিবিজ্ঞানের আরও পরে গিয়ে পড়বো, যেমন মধ্যমা পাবে, সংখ্যাগরিষ্ঠ মান পাবে। তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের প্রত্যেকটা রাশির পরিমাপগত বিষয়, এবং এই পরিমাপগত বিষয় অর্থাৎ গড় নির্ণয়, মধ্যমা নির্ণয়, সংখ্যাগরিষ্ঠ মান, যেগুলো পরে পাবো, এইগুলো সুবিন্যস্তভাবে নির্ণয় করার জন্যই কিন্তু রাশিবিজ্ঞানের আবির্ভাব। ঠিক আছে, তাহলে আমরা এই চ্যাপ্টারে বিভিন্ন রাশি তথ্যের গড়, মধ্যমা, সর্বোচ্চ এবং সর্বনিম্ন কোন মানের মধ্যে আছে ইত্যাদি ইত্যাদি পরিমাপগত বিষয়গুলোকে সুনির্দিষ্টভাবে প্রেজেন্ট করতে শিখব। প্রথমেই আমরা যেটা বলবো যে আমরা শিখলাম প্রথম রাশি, তারপরে শিখলাম সেই রাশির তথ্যগুলো হচ্ছে রাশি তথ্য। এইবার রাশি তথ্যগুলো দেখো, যেমন তোমাদের দৈনিক খরচাটার কথা আমি বলি, দৈনিক খরচাটা কিন্তু পরিবর্তনশীল, তাই তো? তাহলে প্রত্যেকটা দিনের খরচা যেহেতু পরিবর্তনশীল হচ্ছে, আজকে যদি 100 টাকা হয় কালকে 75 টাকা, পরশু 200 টাকা, এই পরিবর্তনশীল রাশিগুলোকে কিন্তু বলা হবে চলরাশি, বা শুধু সংক্ষেপে বলতে গেলে চল। অর্থাৎ এই দৈনিক খরচাগুলো এক একটা চল। এরকমভাবে যদি আরেকটা উদাহরণ দেওয়া যায়, ধরো তোমাকে বলা হলো যে কোনো একটা জায়গার আগামী 30 দিনের দৈনিক তাপমাত্রা। এখন দৈনিক তাপমাত্রা তোমরা শুনে থাকবে, টিভির বিভিন্ন নিউজে বলা হয় যে সর্বনিম্ন তাপমাত্রা এত, সর্বোচ্চ তাপমাত্রা এত।
অর্থাৎ তাপমাত্রা দিনে সবসময় কিন্তু কোনো একটা নির্দিষ্ট হয় না, দুটো নির্দিষ্ট তাপমাত্রার মধ্যে তাপমাত্রাটা কিন্তু সারাদিনে ভ্যারি করে, যার জন্য একটা সর্বনিম্ন একটা সর্বোচ্চর মধ্যে তাপমাত্রাটা থাকে, এটা বলে দেওয়া হয়। তার মানে আমি বুঝতে পারছি প্রথম যে দৈনিক খরচার রাশি তথ্যটা দেখছি, সেই রাশি তথ্যে প্রত্যেক দিনের একটা নির্দিষ্ট খরচার কথা উল্লেখ করা আছে। সরি, কিন্তু যদি তোমাদের তাপমাত্রার কথা বলা হয়, সেখানে কিন্তু নির্দিষ্ট দিনের একটা নির্দিষ্ট তাপমাত্রার কথা বলা যাবে না, সেক্ষেত্রে দুটো নির্দিষ্ট মানের মধ্যে তাপমাত্রাটা থাকবে, সেটুকু বলা যাবে। তাহলে এখানে তাপমাত্রাও কিন্তু একটা চলরাশি, এটাও এক তাপমাত্রা 30 দিনের যদি একটা তাপমাত্রার তথ্য আমি সংগ্রহ করি, সেটাও কিন্তু একটা রাশি তথ্য। এবং এই যে তাপমাত্রা, যেটা চল বা চলরাশি, এই চলরাশিটা কিন্তু আগের ওই দৈনিক খরচের চলরাশির থেকে একটু তফাৎ, একটু আলাদা আছে। কি আলাদা দেখো, আগেরটায় আমি নির্দিষ্ট মান দিয়ে বোঝাতে পারছিলাম, কিন্তু এই তাপমাত্রার ক্ষেত্রে নির্দিষ্ট মান দিয়ে বোঝাতে পারছি না। তাই প্রথম ক্ষেত্রে যে দৈনিক খরচাটা নির্দিষ্ট মান দিয়ে আমরা বোঝাতে পেরেছি, সেই জাতীয় চলরাশিগুলোকে বা সেই জাতীয় চলগুলোকে বলা হয় বিচ্ছিন্ন চল। আর এই যে তাপমাত্রার ব্যাপারটা, যেখানে দুটো নির্দিষ্ট মানের মধ্যে যে সবসময় ভ্যারি করবে, এই রকম ব্যাপার এলে সেই ধরনের চলগুলোকে সবসময় বলা হবে অবিচ্ছিন্ন চল। তার মানে চল হচ্ছে দুই প্রকার, রাশিবিজ্ঞানে চল দুই প্রকার, এক হলো বিচ্ছিন্ন আর এক হলো অবিচ্ছিন্ন। এখন বিচ্ছিন্নের উদাহরণ বললাম, দৈনিক খরচার যে তালিকাটা তোমাদের বইয়ে আছে, অবিচ্ছিন্নেরও বললাম। এছাড়াও এর আরও অনেক উদাহরণ হয়, সেগুলো তোমরা বইতে দেখবে, আগে আগে পাবে, দেখতে পাবে, অসুবিধা নেই। এখন তুমি যদি মনে করো যে ওই দৈনিক খরচাটার মোটামুটি সর্বনিম্ন কত টাকা থেকে সর্বোচ্চ কত টাকার মধ্যে থাকে, তাহলে তোমরা দেখতে পাবে সর্বনিম্ন দৈনিক খরচা হয়েছে যে কোনো একটা দিনে 75 টাকা, আর সর্বোচ্চ দৈনিক খরচা হয়েছে একটা দিনে 275 টাকা। এখন আমরা এই সর্বোচ্চ দৈনিক খরচা আর সর্বনিম্ন দৈনিক খরচার যদি অন্তরটা বার করি, অর্থাৎ বিয়োগফলটা বের করি, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে 200। এই 200টাকেই বলা হবে ওই দৈনিক খরচার যে রাশি তত্ত্বটা, তার প্রসার বা বিস্তৃতি, এটাই বলা হবে প্রসার বা বিস্তৃতি। ঠিক আছে, তাহলে এই হলো রাশিতত্ত্বের প্রসার বা বিস্তৃতি। এবার দেখো, ওই দৈনিক খরচের উদাহরণটাকে নিয়ে আমরা বারবার এখানে বলবো, কারণ ওটা তোমাদের বইতে আছে, তোমরা নিজেরা চোখের সামনে দেখতে পাবে বই খুললে। এখন এই দৈনিক খরচার যে রাশিতত্ত্বটা দেওয়া আছে, সেই রাশিতত্ত্বটাকে আমরা কয়েকটা শ্রেণীতে ভাগ করতে পারি। কিভাবে শ্রেণীতে ভাগ করতে পারবো? যেমন ধরো, এখানে প্রসার বেরিয়েছে 200, আমরা যদি মনে করি ওই রাশিতত্ত্বগুলোকে 6টি কি 7টি কি 8টি শ্রেণীতে ভাগ করব, তাহলে যতগুলো শ্রেণীতে আমরা ভাগ করতে চাই তত দিয়ে এই প্রসারকে ভাগ করে দিতে হবে। যেমন তোমাদের বইয়ে দেখো 6টি শ্রেণীর কথা বলা আছে, তাহলে আমি যদি 6টি শ্রেণীতে ভাগ করতে চাই, তাহলে প্রসারকে আমায় 6 দিয়ে ভাগ করতে হবে। সেক্ষেত্রে মোটামুটি প্রায় 35-এর মতো একটা সংখ্যা পাবো। এই 35টা কি? এই 35টা হচ্ছে আমরা যে শ্রেণী বানাবো, অর্থাৎ 6টা শ্রেণী বানাবো, সেই 6টা শ্রেণীর মধ্যে গ্যাপটাকে রাখতে হবে 35 করে। কি বলছি, চলো উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। দেখো, আমরা একটা ছক নিয়ে নিয়েছি, যে ছকের 3টে ঘরের মধ্যে প্রথম ঘরটা আছে দৈনিক খরচা। এখন আমরা শ্রেণীগুলো দৈনিক খরচাগুলোকে নির্দিষ্ট 6টা শ্রেণীতে বিভক্ত করে কীরকমভাবে শ্রেণীগুলো আসছে সেটা দেখো, তোমরা তোমাদের বইতেও দেখতে পারো, একই জিনিস আছে। আমার এখানে গ্যাপ হচ্ছে 35। আমি 70 থেকে শুরু করব। কেন 70 থেকে শুরু করব? কারণ আমার সর্বনিম্ন দৈনিক খরচা আছে 75 আর সর্বোচ্চ দৈনিক খরচা আছে 275। তাহলে আমাকে মনে রাখতে হবে 75 আর 275 এবং এদের মাঝে সবকটা সংখ্যা কি, সবকটা দৈনিক খরচা কি, আমার সবকটা শ্রেণীর মধ্যে ঢোকাতে হবে। তাই আমি চেষ্টা করব সর্বনিম্ন থেকে কিছুটা কম এবং সর্বোচ্চ থেকে কিছুটা বেশি, এই পর্যন্ত যেন আমাদের শ্রেণীগুলো শুরু থেকে শেষ পর্যন্ত হয়। অর্থাৎ আমি এখানে 70 থেকে শুরু করব, 75 থেকে একটু কম, 35 গ্যাপ নিলে হবে 70 আর 35 105। পরেরটা কি হবে? 105 থেকে 140, তারপরেরটা হবে 140 থেকে 175, তারপরেরটা হবে 210 থেকে 245, তারপরেরটা হবে 245 থেকে 280। তাহলে এই যে 6টা শ্রেণীতে ভাগ করলাম, এই 6টা শ্রেণীর মধ্যে 75 আর 275 পর্যন্ত সমস্ত দৈনিক খরচা কিন্তু ঢুকে আছে।
এখন এবার এই যে এক একটা শ্রেণীতে ভাগ করেছি, এই এক একটা শ্রেণীকে আমরা বলবো শ্রেণী অন্তর। কি বলবো? শ্রেণী অন্তর। ঠিক আছে। এখন এই এক একটা শ্রেণী অন্তরের মধ্যে কতগুলো করে দৈনিক খরচা ঢুকে আছে সেটা আমায় নির্ণয় করতে হবে। যেমন ধরো 70 থেকে 105-এর মধ্যে কতগুলো দৈনিক খরচা ঢুকে আছে? দেখো 7টা দৈনিক খরচা ঢুকে আছে। কোনোদিন 75 আছে, কোনোদিন 90 আছে, কোনোদিন 100 আছে, আবার 75 আছে। এইভাবে 7টা দৈনিক খরচা কিন্তু এই 70 থেকে 105-এর মধ্যে ঘুরে ফিরে এসছে। এগুলো নির্ণয় করতে হবে। তোমাদের এই যে রাশি তথ্য দেওয়া আছে সেখানে আমরা ধরো 70 থেকে 100-এর মধ্যে যেগুলো, 70 থেকে 105-এর মধ্যে যেগুলো আছে সেগুলোকে আমরা পেন্সিল দিয়ে এইভাবে কেটে দেবো। এই শেষ পর্যন্ত 70 থেকে 100 পর্যন্ত যতগুলো কাটা হবে সেই সংখ্যাটাই এখানে বসবে। আর এক্ষেত্রে সেই সংখ্যাটা হচ্ছে 7টি। আমি ওপরে যদি লিখি দিন সংখ্যা, অর্থাৎ কতগুলো দিনে 70 থেকে 105-এর মধ্যে খরচাটা হয়েছে। একইভাবে 105 থেকে 140-এর মধ্যে কতগুলো খরচা হবে? এখানে 105 থেকে 140-এর মধ্যে 13 দিন হয়েছে, 13টি দিন। তারপরে 140 থেকে 175 দেখো 11 দিন হয়েছে। তো এইভাবে আমাদের কিন্তু প্রত্যেকটা দিনেরগুলো বের করে নিতে হবে। এবং এই যে দিন সংখ্যাগুলো বেরোবে, এই যে 7, 13, 11, সেই দিন সংখ্যাগুলো কি বলা হবে? শ্রেণী পরিসংখ্যা। অর্থাৎ আমি উপরে লিখে দিচ্ছি শ্রেণী পরিসংখ্যা। তার মানে শ্রেণী পরিসংখ্যা জিনিসটা কি দাঁড়ালো তাহলে? যে শ্রেণী অন্তরের মধ্যে যতবার ওইগুলো ঘুরে ফিরে আসবে সেই ততবার সংখ্যাটাকে আমাকে বলা হবে শ্রেণী পরিসংখ্যা। এবার এই শ্রেণী পরিসংখ্যাগুলোকে আমরা যদি সংখ্যায় না লিখে নির্দিষ্ট একটা চিহ্নের সাহায্যে লিখতে চাই, যেমন ধরো আমি এইরকমভাবে চিহ্নের সাহায্যে লিখলাম 7কে, একটা দাড়ি, দুটো দাড়ি, তিনটে দাড়ি, চারটে দাড়ি, 5টা দাড়ির বেলায় কিন্তু এরকম কেটে দেবো, 6টা দাড়ি, 7টা দাড়ি। এই যে পদ্ধতিতে, এই যে চিহ্ন দেওয়ার নির্দিষ্ট পদ্ধতিতে চিহ্ন দিয়ে 7কে প্রকাশ করলাম, এগুলো কি বলা হয়? ট্যালি মার্ক। ঠিক আছে, ট্যালি মার্ক। অর্থাৎ ট্যালি মার্ক নিয়ম বসানোর নিয়ম হচ্ছে 4টে পরস্পর লম্বা দাড়ি কাটার পর 5 নম্বর দাড়িটা এইভাবে কেটে দিতে হবে। তারপরে আবার যদি থাকে তাহলে তারপরে আবার লম্বি দাড়ি কাটতে হবে, পরপর 4টে হবে, দিয়ে আবার কাটবে। যেমন 13 বসাতে গেলে করতে হবে 1টা, 2টো, 3টে, 4টে, 5 নম্বর দাড়িটা এইভাবে কাটবো, আবার 6, 7, 8, 9, 10 নম্বর দাড়িটা এইভাবে কাটবো, আবার 11, 12, 13, অর্থাৎ লম্বি 4টের বেশি দাড়ি হবে না। এই হয়ে গেল আমাদের ট্যালি মার্ক, পরিসংখ্যা এবং শ্রেণী অন্তর। এখন দেখো, যখন আমরা শ্রেণী অন্তর নির্ণয় করেছি, শ্রেণী অন্তরের শুরুটা হয়েছে কত থেকে? 70 থেকে, শেষ হয়েছে কত? 280। শ্রেণী অন্তর বার করার পর কিন্তু আমাদের এই যে রাশি তথ্যটার প্রসারটা কিন্তু বদলে যাবে। এক্ষেত্রে প্রসার হবে সর্বোচ্চ মান 280 মাইনাস সর্বনিম্ন মান 70। অর্থাৎ এক্ষেত্রে প্রসার হবে 280 মাইনাস 70 সমান 210। এই তালিকাটা তৈরি করার পর প্রসারটা পরিবর্তন হয়ে গেল 210। আগে কত ছিল? আগে ছিল 200। যাই হোক, যখন যেরকম তালিকা থাকবে সেই তালিকার সর্বোচ্চ সর্বনিম্ন মানের অন্তরটাই সবসময় প্রসার হিসেবে নেওয়া হবে। এবার প্রশ্ন হতে পারে যে আমি এখানে 6টা শ্রেণী অন্তরই কেন নিলাম, 5টা কেন নিলাম না, 2টো কেন নিলাম না, বা 100টা কেন নিলাম না? শ্রেণী অন্তর নেওয়ার কি কোনো নিয়ম আছে? হ্যাঁ, নিয়ম আছে। শ্রেণী অন্তর তুমি সর্বনিম্ন 5টা নিতে পারো, সর্বোচ্চ 30টা নিতে পারো। যদি 5টার কম শ্রেণী অন্তর হয় সেক্ষেত্রে কিন্তু অঙ্কের মধ্যে ত্রুটি আসার সম্ভাবনা থাকবে। আর যদি 30টার বেশি নিয়ে নাও সেক্ষেত্রে অঙ্কটা এতটাই ক্যালকুলেশনটা জটিল হয়ে যাবে যে হিসাব করাটাই মুশকিল হয়ে যাবে। তাই সাধারণত বোঝার জন্য আমাদের 5 থেকে 30-এর মধ্যে কিন্তু শ্রেণী অন্তর নিতে হয়। আর সব থেকে সুবিধে হয় যদি আমরা 6টা, 7টা, 8টা ইত্যাদির মধ্যে শ্রেণী অন্তরগুলো নিই। সেই জন্য আমি সহজে বোঝানোর জন্য, যাতে হিসেবে জটিলতা না হয়, তাই এখানে 6টা শ্রেণী অন্তর নিয়ে তোমাদেরকে বুঝিয়েছি। ঠিক আছে, এখন দেখো এখানে প্রত্যেকটা শ্রেণী অন্তরের মধ্যে একটা করে উচ্চতর মান আছে, একটা করে নিম্নতর মান আছে। এই উচ্চতর মানটাকে, অর্থাৎ প্রথম শ্রেণী অন্তরটার ক্ষেত্রে 105কে বলা হবে ঊর্ধ্ব শ্রেণী সীমা। ঊর্ধ্ব শ্রেণী সীমা। আর নিম্নতর যে মানটা আছে অর্থাৎ 70কে বলা হবে নিম্ন শ্রেণী সীমা। প্রত্যেকটা শ্রেণীর ক্ষেত্রে, এই দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে যেমন 140 হবে ঊর্ধ্ব শ্রেণী সীমা, 105টা হবে নিম্ন শ্রেণী সীমা, একইভাবে 175টা ঊর্ধ্ব, 140টা নিম্ন। প্রত্যেকটা শ্রেণীর ক্ষেত্রে একটা করে ঊর্ধ্ব শ্রেণী সীমা, একটা নিম্ন শ্রেণী সীমা পাবো। এখন এই যে শ্রেণী সীমাগুলো এখানে রয়েছে
অর্থাৎ ঊর্ধ্ব শ্রেণীসীমা, নিম্ন শ্রেণীসীমা, এই যে শ্রেণীর সীমাগুলো আছে, এই শ্রেণীর সীমাগুলোকে আমরা দুইভাবে প্রকাশ করতে পারি, দুটো পদ্ধতিতে। প্রথম পদ্ধতি হচ্ছে শ্রেণী বহির্ভূত পদ্ধতি, আর দ্বিতীয় পদ্ধতি হচ্ছে শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতি। এই পদ্ধতি দুটো কি সেটা আগে দেখে নেবো, চলো। দেখো আমি বোর্ডে লিখে নিয়েছি, একটি পদ্ধতি হচ্ছে শ্রেণী বহির্ভূত আর দ্বিতীয় পদ্ধতি হচ্ছে শ্রেণী অন্তর্ভুক্ত। শ্রেণী বহির্ভূত কথার অর্থ হচ্ছে এই পদ্ধতিতে, যেমন উদাহরণটা হিসেবে দেখানো যায়, এই যে ছকটা আছে, এই ছকে দেখো প্রত্যেকটা শ্রেণীর ঊর্ধ্ব শ্রেণীসীমাটা পরের শ্রেণীর নিম্ন শ্রেণীসীমার সঙ্গে সমান হচ্ছে। অর্থাৎ কোনো একটা শ্রেণীর ঊর্ধ্ব সীমার পরের শ্রেণীর নিম্ন সীমার সঙ্গে কিন্তু কোনো গ্যাপ থাকছে না। এই ধরনের যে শ্রেণীসীমাগুলো, সেগুলোকে বলা হয়, এই পদ্ধতিতে প্রকাশ করার যে শ্রেণীসীমাগুলো প্রকাশ করা হয় সেগুলোকে বলা হয় শ্রেণী বহির্ভূত পদ্ধতি। এখন বহির্ভূত কেন? বহির্ভূত মানে হচ্ছে বাইরে। কে বাইরে থাকবে এখানে? বাইরে থাকবে প্রত্যেকটা শ্রেণীর ঊর্ধ্ব শ্রেণীসীমাটা। শ্রেণী বহির্ভূত পদ্ধতিতে, অর্থাৎ যখন এরকম গ্যাপ ছাড়া যে পদ্ধতি তৈরি হয়েছে, শ্রেণী বহির্ভূত পদ্ধতিতে অর্থাৎ গ্যাপ ছাড়া এরকম পদ্ধতিতে সবসময় প্রত্যেকটা শ্রেণীর ঊর্ধ্ব শ্রেণীসীমাটা সেই শ্রেণীতে থাকবে না, সেই শ্রেণীর বাইরে থাকবে। তাহলে এখানে যেমন প্রথম শ্রেণী অন্তরটাতে 105টা কিন্তু এই শ্রেণীতে নেই। তাহলে 105টা কোথায় আছে? 105টা থাকবে তার পরের শ্রেণীতে, অর্থাৎ যেখানে নিম্ন শ্রেণীসীমা হিসেবে গণ্য করা হয়েছে। শ্রেণী বহির্ভূত পদ্ধতির প্রত্যেকটা ঊর্ধ্ব সীমাই কিন্তু তারপরের শ্রেণীতে থাকবে, সেই শ্রেণীতে থাকবে না। কিন্তু শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতি, এর উদাহরণটা হবে এরকম, যেমন ধরো একটা শ্রেণী যদি দেওয়া থেকে 60 থেকে 69, 70 থেকে 79, 80 থেকে 89, 90 থেকে 99 ইত্যাদি ইত্যাদি। এক্ষেত্রে দেখো কোনো একটা শ্রেণীর ঊর্ধ্ব শ্রেণীসীমা আর তারপরে নিম্ন শ্রেণীসীমার মধ্যে একটা ফাঁক রয়েছে। যেমন এখানে 69 শেষ হয়েছে, এর নিম্ন শ্রেণীসীমা হয়েছে 70। এই যে ফাঁক, এই ধরনের যে শ্রেণীসীমাগুলো, তাকে বলা হয়, প্রকাশ করার পদ্ধতিটাকে বলা হয় শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতি। কেন অন্তর্ভুক্ত? কে অন্তর্ভুক্ত? অন্তর্ভুক্ত মানে হচ্ছে রয়েছে, ভেতরেই রয়েছে। কার অন্তর্ভুক্ত এবং কেন অন্তর্ভুক্ত? দেখো এখানে এই শ্রেণীটার নিম্ন শ্রেণীসীমা হচ্ছে 60, ঊর্ধ্ব শ্রেণীসীমা হচ্ছে 69। এই নিম্ন শ্রেণীসীমা তো প্রত্যেকটা ক্ষেত্রেই, বহির্ভূতই হোক অন্তর্ভুক্তই হোক, প্রতিটা ক্ষেত্রেই সেই শ্রেণীতে থাকে। কিন্তু বহির্ভূতর ক্ষেত্রে আমরা দেখেছি ঊর্ধ্ব শ্রেণীসীমাটা সেই শ্রেণীর মধ্যে থাকে না, কিন্তু অন্তর্ভুক্তর ক্ষেত্রে ঊর্ধ্ব শ্রেণীসীমাটা কিন্তু সেই শ্রেণীর মধ্যে থাকবে। প্রত্যেকটার ঊর্ধ্ব এবং নিম্ন শ্রেণীসীমাটা সেই শ্রেণীর মধ্যেই থাকবে, এই জন্যই একে বলা হয় অন্তর্ভুক্ত। ঠিক আছে, তোমরা দেখতেই পাচ্ছ আমি বোর্ডে একটি শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতিতে প্রকাশ করা শ্রেণী নিয়ে নিয়েছি। বেশ কিছু শ্রেণী অন্তর আছে এখানে, যেখানে দেখো প্রথম শ্রেণীটার ঊর্ধ্ব শ্রেণীসীমা হচ্ছে 69 আর দ্বিতীয় শ্রেণীটার নিম্ন শ্রেণীসীমা হচ্ছে 70। তাহলে এদের মধ্যে গ্যাপ কত? এই গ্যাপটা বের করতে গেলে কোনো একটা শ্রেণীর নিম্ন শ্রেণীসীমা থেকে তার আগের শ্রেণীর ঊর্ধ্ব শ্রেণীসীমাটাকে বিয়োগ দিতে হবে। যেমন ধরো এখানে হচ্ছে 70 মাইনাস 69, অর্থাৎ গ্যাপটা হচ্ছে 1। প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু এই গ্যাপটা একই হবে। দেখো তার পরেরটার ক্ষেত্রেও যদি করি 80 মাইনাস 79 সমান 1, তারপরেরটা থেকেও যদি করতাম তাহলে হয়তো এখানে যদি থাকতো 90 থেকে 99, তাহলে 90 মাইনাস 89 সমান 1, অর্থাৎ প্রত্যেকটার গ্যাপ কিন্তু একই হবে। এখন এই গ্যাপটা বের করাটা, সেটাকে একটা নাম দেওয়া হয় ছোট হাতের ডি। গ্যাপটাকে বলা হবে ডি। ডি এর মানটা এখানে বেরোচ্ছে 1। কোথাও অন্য কিছুও বেরোতে পারে, কোথাও গ্যাপটা 2 হতে পারে, কোথাও 3ও হতে পারে, কোথাও 1-এরও হাফ হতে পারে। অতএব এখানে গ্যাপটা বেরিয়েছে 1। আমাদের d/2 যেহেতু এসছে 1/2 বা 0.5, এখন আমাদের নিয়ম হচ্ছে যে নিম্ন শ্রেণীসীমা থেকে d/2 বিয়োগ করব। d/2 বিয়োগ করলে যেটা পাবো সেটা চলে আসবে কিন্তু নিম্ন শ্রেণী সীমা না, ছিল কি সীমা। d/2 বিয়োগ করার পর চলে আসবে নিম্ন শ্রেণী সীমানা। একইভাবে ঊর্ধ্ব সীমার সঙ্গে d/2 যোগ করতে হবে এবং পেয়ে যাব ঊর্ধ্ব শ্রেণী সীমানা। প্রত্যেকটা নিম্ন শ্রেণী সীমার থেকে d/2 বিয়োগ, প্রত্যেকটা ঊর্ধ্ব শ্রেণী সীমার সঙ্গে d/2 যোগ করলে কি হবে? দেখো এইখানে যেমন প্রথম শ্রেণীটার নিম্ন শ্রেণী সীমা আছে 60, তাহলে 60 থেকে যদি আমি 1/2 অর্থাৎ 60 থেকে আমি যদি 0.5 বিয়োগ দিই তাহলে কি হবে? 59.5। আর ঊর্ধ্ব শ্রেণী সীমা আছে 69, তার সঙ্গে যদি 1/2 যোগ করি, অর্থাৎ যদি 0.5 যোগ করা হয় তাহলে হবে 69.5। এই হয়ে গেল প্রথম শ্রেণীটার, এটা হলো নিম্ন শ্রেণী সীমানা, এটা হয়ে গেল ঊর্ধ্ব শ্রেণী সীমানা। তারপরেরটার ক্ষেত্রে যদি বার করি, তারপরে নিম্ন শ্রেণী সীমা আছে 70, তার থেকে d/2 বিয়োগ করলে হবে 69.5, আর
ঊর্ধ্ব শ্রেণী সীমার সঙ্গে d/2 যোগ করলে হবে, এই হয়ে যাচ্ছে তারপরের শ্রেণীটার নিম্ন শ্রেণী সীমা না, আর এটা হয়ে যাচ্ছে ঊর্ধ্ব শ্রেণী সীমা না। দেখো এক্ষেত্রে প্রথম শ্রেণীটার ঊর্ধ্ব শ্রেণী সীমা ছিল 69.5, পরের শ্রেণীটার নিম্ন শ্রেণী সীমানাও কিন্তু চলে এসছে 69.5, অর্থাৎ গ্যাপটা কিন্তু আর নেই। অর্থাৎ আমরা এই পদ্ধতিতে গ্যাপটাকে আমরা পূরণ করে দেবো। পূরণ করে দেওয়ার পর আমরা যে সীমা, যে ঊর্ধ্ব এবং নিম্ন যে শ্রেণীগুলো পাবো, শ্রেণীর যে উচ্চতর এবং নিম্নতর মানগুলো পাবো, সেগুলো সীমায় থাকবে না, সেগুলো চলে আসবে সীমানায়। এবং এই যে পদ্ধতিটা তৈরি হবে সেই পদ্ধতিটাই হয়ে যাবে কিন্তু বহির্ভূত পদ্ধতি, আর কিন্তু এটা অন্তর্ভূত পদ্ধতি থাকছে না। কেন বহির্ভূত পদ্ধতি? কারণ বহির্ভূত পদ্ধতির মতোই দেখো প্রত্যেকটার ঊর্ধ্ব শ্রেণী সীমানা পরের নিম্ন শ্রেণী সীমানার সঙ্গে একই হয়ে যাচ্ছে, এবং এক্ষেত্রেও তাই প্রত্যেকটার ঊর্ধ্ব শ্রেণী সীমানাটা কিন্তু সেই শ্রেণীর মধ্যে থাকবে না, তার পরের শ্রেণীর মধ্যে থাকবে, অর্থাৎ এটা হয়ে গেছে বহির্ভূত পদ্ধতি। তাহলে এই হলো অন্তর্ভুক্ত পদ্ধতি থেকে বহির্ভূত পদ্ধতিতে আসার নিয়ম। প্রথম স্টেপ হচ্ছে ডি ক্যালকুলেট করো। ডি মানে হচ্ছে গ্যাপটা, যে কোনো থেকেই করতে পারো, এটা শুধু 70 থেকে 69 বলে নয়, তোমরা চাইলে 80 থেকে 79ও করতে পারতে, একই আসবে। তারপরে d/2 নির্ণয় করো, যেটা এখানে এসছে 0.5। তারপরে প্রত্যেকটা নিম্ন শ্রেণী সীমা থেকে d/2 বিয়োগ করো এবং ঊর্ধ্ব শ্রেণী সীমা থেকে d/2 যোগ করো। করলে তুমি নিম্ন শ্রেণী সীমানা আর ঊর্ধ্ব শ্রেণী সীমানা প্রত্যেকটা শ্রেণীর ক্ষেত্রে পেয়ে যাচ্ছ। যেগুলো পেয়ে যাবে সেটাই হয়ে যাবে শ্রেণী বহির্ভূত পদ্ধতিতে শ্রেণীগুলোকে আঁকা। আজকের ক্লাসটা এখানেই শেষ করব। এর পরের ক্লাসে বাকি অংশটা আমরা দেখব। এবং তোমরা যারা নতুন আছো তাদেরকে অবশ্যই বলি, এই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকো, এই ধরনের ক্লাস কিন্তু আগে আরও আসতে চলেছে, এবং সেই ক্লাসগুলো তোমাদের যদি প্রয়োজন মনে হয় তাহলে অবশ্যই সময় নষ্ট না করে দ্রুত এই ভিডিওর নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, যাতে আরও বেশি করে তোমাদের কাছে এই ধরনের ক্লাসগুলো আমি পৌঁছাতে পারি। থ্যাংক ইউ।